হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে আবার ফিরে আসছি। গত পর্বে ই কমার্স নিয়ে কথা বলেছিলাম। এটি হচ্ছে আমাদের ই কমার্সের দ্বিতীয় পর্ব। গত পর্বতে মনে হয়েছিল যে আরও অনেক কিছু ক্লিয়ার করা একটু দরকার ছিল, যারা বেসিক্যালি ই কমার্স ওয়েবসাইট বলেন বা ই কমার্স প্ল্যাটফর্ম যারা করাতে চান, মানে নিজেরা না পারলেও অন্য কাউকে দিয়ে করাতে চান। তো যে জিনিসগুলি আসলে একটা ই কমার্সের একটা ফুল মানে পরিপূর্ণ একটা ই কমার্সের জন্য কী কী টেকনিক্যাল সাইটগুলি আপনার কমপ্লিট করতে হবে, এই জিনিসগুলি আসলে আরও ভালোভাবে জানা দরকার। টোটাল বাজেটের যে অ্যামাউন্টটা, সেটা কত অ্যামাউন্ট আসলে হলে একটা কমপ্লিট ই কমার্স, মোটামুটি একটা বেসিক লেভেলের একটা ই কমার্স দাঁড় করানো যায়। তো আমাদের দেশে অনেক ধরনের অনেক ডেভেলপাররা আছেন, অনেক ডেভেলপমেন্ট কোম্পানি আছে, ই কমার্স ডেভেলপমেন্ট কোম্পানি আছে। তো তারা ই কমার্স ডেভেলপ করে থাকে, অনেকে অনেক ধরনের অফার দেয়। তো আসলে ওই অফারগুলির মধ্যে আসলে কি থাকে আর কি থাকে না, এটা আসলে যারা ডেভেলপ করায় নেন, মানে যারা আসলে ই কমার্স সার্ভিসটা নিতে চান, মানে ক্লায়েন্ট সাইড, তো তারা আসলে বুঝতে পারে না তারা আসলে কি দিচ্ছে, আমার আসলে একটা ই কমার্স দাঁড় করানোর জন্য কি দরকার। তো এই জিনিসগুলো নিয়ে আজকে একটু আমাদের এই দ্বিতীয় পর্বে একটু আমরা ওপেনলি আলোচনা করব। সেটা হচ্ছে একটা ই কমার্স দাঁড় করাতে আপনার বেসিক কিছু সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্স অনুযায়ী আপনাকে কাজ করতে হয়, যে আসলে প্রথমে আপনার কি করা উচিত, মিডল লেভেলে কি করা উচিত, ফাইনালি কি করা উচিত, এবং আফটার ডেভেলপমেন্ট সেটার পরে আসলে কি ধরনের সার্ভিস আপনি ডেভেলপারদের কাছ থেকে পাবেন। তো ডেভেলপার একটা টিম হতে পারে, একটা টিম মিলে আপনাকে একটা প্রোডাক্ট ডেভেলপ করে দিতে পারে, একজনও পারে, আবার অফিসিয়ালি একটা কোম্পানির মাধ্যম দিয়ে আপনি করাতে পারেন। আপনার পার্সোনাল পরিচিত থাকলে পারে, যদি সে ওয়েব ডেভেলপমেন্ট কাজ করে থাকে, ই কমার্স ডেভেলপমেন্টে কাজ করে থাকে, আপনি তাকে দিয়েও করাতে পারেন। কিন্তু এক্স্যাক্টলি আপনার আসলে কি লাগবে, আপনি যার কাছ থেকেই করান না কেন ই কমার্স, কিছু বেসিক জিনিস, টেকনিক্যাল জিনিসগুলি আপনার প্রয়োজন হবে। সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। সাথে বাজেট থাকবে, কত বাজেটের মধ্যে আসলে একটা ই কমার্স প্ল্যাটফর্ম দাঁড় করানো যায়, একটা বেসিক লেভেল ই কমার্স প্ল্যাটফর্ম দাঁড় করানো যায়। আমরা জানি আপনারা অনেকেই নাম শুনেছেন, ওয়ার্ডপ্রেস, প্রেস্তাশপ, এই ধরনের কিছু সিএমএস প্ল্যাটফর্ম আছে, সিএমএস টেকনোলজি আছে। আমরা এটাকে আসলে টেকনোলজি বলবো বিকজ অফ সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই সিএমএস দিয়েও আপনি করতে পারেন, রেডিমেড সিএমএস প্ল্যাটফর্মে করতে পারেন। আবার কাস্টম, যেটাকে আমরা বলি হচ্ছে কাস্টমাইজড, নিজের মন মতো কাস্টমাইজ করে বানানো। সেক্ষেত্রে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, অনেকে আছেন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। তো পিএইচপি ল্যাঙ্গুয়েজটা ওয়েব টেকনোলজিতে খুবই ফেভারিট, এবং সবাই অধিকাংশ পিএইচপি দিয়ে কাজ করে ওয়েব ডেভেলপমেন্টের জন্য। আরও ডটনেট ল্যাঙ্গুয়েজ আছে, সেটা দিয়েও অনেকে করতে পারে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি আসলে কি ধরনের প্ল্যাটফর্মের উপরে আপনার ই কমার্সটা রেডি করবেন, ই কমার্স প্ল্যাটফর্মটা দাঁড় করাবেন, কোন ধরনের ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে। আপনি যদি মনে করেন যে না, আমি ডিজাইন করে দিব, আমার ডিজাইনের মতো করে আমি কাউকে দিয়ে বানিয়ে নিব, এটা হচ্ছে কাস্টম বলে এটাকে। সে ডেভেলপার যদি পিএইচপি জানে, সে পিএইচপি দিয়ে করে দিবে। সে যদি ডটনেট ডেভেলপার হয়, ডটনেট দিয়ে করে দিবে। ডটনেট হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মাইক্রোসফটের একটা ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে সে প্রোগ্রামিং করে আপনাকে করে দিবে, কোডিং করে দিবে। আবার পিএইচপি যে জানে, সে পিএইচপি দিয়ে কোডিং করে দিবে। তো পিএইচপি থেকে ডটনেট ডেভেলপারের কস্টিংটা অনেক হাই, 10 টাইমস কস্টলি আর কি বলা যায়। এবং সেখানকার সিকিউরিটি লেভেলটাও একটু ডিফারেন্ট লেভেলের, সেখানকার ডেটাবেস হয় ডিফারেন্ট লেভেলের। সো দ্যাটস ওয়াই ওখানকার রিসোর্সগুলিও খুব এক্সপেন্সিভ। তো যার কারণে এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো এটা গেল হচ্ছে আপনার কাস্টম, যেটাকে আমরা আসলে সহজ ভাষায় বলি যে কাস্টম পিএইচপি, মানে আপনার পছন্দ মতো করে দিবে, যেভাবে আপনি যেখানে যে জিনিস চান সেভাবে। আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন ওয়ার্ডপ্রেস খুব পপুলার এখন।
সেটা আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট করেন না কেন, এটা হতে পারে ই কমার্সের যে কোনো ওয়েবসাইট, এটা হতে পারে একটা জুতার ওয়েবসাইট, জুতা কেনা বেচা, জামা কাপড়, অর্নামেন্টস, গহনা বা বিভিন্ন ধরনের ই কমার্স হতে পারে আপনার, এটা হতে পারে ট্রাভেল রিলেটেড হতে পারে, আপনার কনজিউমার রিলেটেড প্রোডাক্ট হতে পারে, এই ধরনের ই কমার্স। ওয়ার্ডপ্রেসের কথা কেন বলছি, ওয়ার্ডপ্রেসটা অনেক পপুলার এবং ওয়ার্ডপ্রেসের যে মার্কেট প্লেস, আই মিন প্লাগ ইন বলেন বা অ্যাডভান্স বলেন, এটার মার্কেট প্লেস অনেক বড়, মানে অ্যান্ড্রয়েড মার্কেটের মতো অনেক বিশাল। এখানে রেডিমেড অনেক কিছু পাওয়া যায়, আর ওয়ার্ডপ্রেসের রেডিমেড টেমপ্লেট পাওয়া যায় ই কমার্সের জন্য। তো যে টেমপ্লেটগুলি পাওয়া যায় ই কমার্সের, এগুলি ম্যাক্সিমামই আপনার ডিজাইনিংয়ের সাথে, আমি দেখেছি প্রায় 85% এমনও ভালো ভালো কিছু টেমপ্লেট আছে যেটা 95% পর্যন্ত ম্যাচ করে, মানে আপনার মনের কাস্টমাইজেশন, আপনার নিজের কাস্টমাইজেশন অনুযায়ী সব কিছু ওখানে রেডি করা থাকে। আদার্স যদি কোনো রকম কাস্টমাইজেশন থাকে সেখানেও কাস্টমাইজ করা যায়, যদি আপনার ফার্দার কোনো কাস্টমাইজেশন থাকে তাহলে করা যায়, এবং সেখানকার প্লাগইনসগুলি অ্যাভেলেবেল, মার্কেটে অ্যাভেলেবেল। তো যেটা করতে হয়, একটা আমরা আজকে বেসিক্যালি যে জিনিসটা নিয়ে কথা বলবো, আমরা সিএমএসটা নিয়ে কথা বলবো। আমরা কাস্টম পিএইচপি বা কাস্টম ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো না। কাস্টম ডেভেলপমেন্ট নিয়ে আমরা অন্য একটা পর্ব করব, সেখানে শুধু কাস্টম ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হবে। তো সিএমএসে যেটা হয় যে, ধরুন ওয়ার্ডপ্রেস যেহেতু পপুলার, আমি ওয়ার্ডপ্রেসের কথাই বলি। তো ওয়ার্ডপ্রেস দিয়ে যদি একটা ই কমার্স সাইট ডেভেলপ করতে হয়, সেখানে বেসিক কিছু সাইটের কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্ট থাকে। ওই রিকোয়ারমেন্টগুলো আপনাকে মিট না করলে আপনি একটা একটা ভালো ই কমার্স আপনি চালাতে পারবেন না, রান করতে পারবেন না, অ্যাকচুয়ালি আপনি কাস্টমার আসবে না আপনার প্ল্যাটফর্মে। প্রথমত হচ্ছে আসলে কি দরকার হয়, আমরা যেটা বলি যে প্রথমত আপনার একটা নেম দরকার, মানে যে নামে আপনি একটা ওয়েবসাইট খুলবেন। এটা হতে পারে xyz.com, abc.com, fashionhouse.com, ফ্যাশন হাউস, এই ধরনের যে কোনো একটা আপনাকে নাম চয়েস করতে হবে। এই নামটা কী করতে হয়, নামটা কিনতে হয়, এটাকে বলে ডোমেন নেম। ডোমেন একটা, এই নেমটা আপনাকে ইন্টারন্যাশনালি রেজিস্ট্রেশন করতে হয়। এটার জন্য আপনার যেটা খরচ হয়, আমরা খরচ সাথে সাথে বলে দিই যে কোনটার জন্য আসলে কোনটা খরচ সেপারেট বলে দিই, যাতে আপনাদের জন্য সুবিধা হবে, এবং সর্বশেষ আমরা টোটাল হিসাবটা বলবো। একটা ডোমেন, একটা .com ডোমেন কিনতে গেলে আপনার ম্যাক্সিমাম 1000 টাকা খরচ হবে। এরপরে আসেন, ডোমেন কেনার পরে আপনার একটা হোস্টিং লাগবে। কেন হোস্টিং লাগবে? আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, আপনি তো একটা নাম কিনেছেন, ওই নামের এগেনস্টে আপনাকে জমি কিনতে হবে। এটা একটা বিষয়টা হচ্ছে কি, ওই নামের এগেনস্টে একটা জায়গা কিনতে হবে। ওই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ওয়েব হোস্টিং। এই ওয়েব হোস্টিং জিনিসটা হচ্ছে বেসিক্যালি ওই নামের সাথে আপনার একটা হোস্টিং কিনতে হবে, এটাকে ওয়েব হোস্টিং বলা হয়। এই হোস্টিংটা কেন? হোস্টিংটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন বা তৈরি করা হবে আপনার জন্য, এই ওয়েবসাইটটা ওই হোস্টিংয়ে রাখতে হবে, যেখানে আপনার প্রোডাক্টের পিকচার থাকবে, আপনার আরও অনেক ডেটা থাকবে, ঠিক আছে? এই হোস্টিংয়ের আসলে কেমন হোস্টিং হওয়া উচিত? এটা বেসিক লেভেলের একটা ই কমার্স ওয়েবসাইট দাঁড় করাতে গেলে আপনাকে মিনিমাম, যেহেতু ওখানে একটা পিকচারের ব্যাপার আছে, আপনার মোটামুটি 5 থেকে 10,000 কাস্টমার যদি সিমালটেনিয়াসলি, মানে অ্যাট এ টাইমে যদি হিট করে, সো এই ধরনের একটা মিনিমাম একটা ক্যালকুলেশন। তো সেখানে দেখা গেছে যে আপনি 20 জিবির যদি এসএসডি হোস্টিং নেন, মানে এটা বেসিক্যালি আমি কেন বলছি 20 জিবি নিলে পরে আপনি মোটামুটি একটা বেসিক একটা ই কমার্স দাঁড় করানো সম্ভব, যেখানে আপনি বেশ ভালো পরিমাণে আপনার ইমেজ আপলোড করতে পারবেন, ডেটা ইনপুট দিতে পারবেন। সো এটার মধ্যে যেটা হয়, বিভিন্ন ওয়েব হোস্টিং কোম্পানি বিভিন্ন ধরনের প্যাকেজ বিক্রি করে। তো আপনার যেটা দরকার, আগের আজ থেকে প্রায় 2-3 বছর আগে আমরা যেসব হোস্টিংগুলো ইউজ করতাম, ওগুলো ছিল কনভেনশনাল স্টাইল, মানে আপনার হার্ড ডিস্ক, মানে একটা এইচডি হোস্টিং থাকতো। তো এখন এইচডি হোস্টিং থেকে ওগুলি এখন আমরা কনভেনশনালে যাচ্ছি না, এখন আমরা আছি লেটেস্ট এসএসডি, সলিড স্টেট ডিস্ক। এই এসএসডি হোস্টিংগুলি হয় কি, কনভেনশনাল হোস্টিংয়ের থেকে 10 টাইমস ফাস্টার, মানে আপনার ওয়েবসাইট অ্যাক্সেস টাইমটা খুব ফাস্ট হয়। মানে হচ্ছে আপনার ওয়েবসাইট www ধরেন বা xyz.com বা efashion.com, এটা আসতে লোড হতে অনেক তাড়াতাড়ি লোড হবে আগের ভার্সনের থেকে, মানে আগের হোস্টিং ভার্সনের থেকে। এখনকার ভার্সনগুলিতে
তাড়াতাড়ি লোড হয় বিকজ অফ আপনার হোস্টিং টেকনোলজিটা চেঞ্জ, ব্যাক এন্ড টেকনোলজিটা চেঞ্জ, এসএসডি হোস্টিং। তো এখানে নিলে পরে মোটামুটি আপনি অ্যাট এ টাইমে 5 থেকে 10-15 হাজার কাস্টমার আপনি অ্যাবজর্ব করতে পারবেন, মানে আপনার হিট অ্যাবজর্ব করতে পারবেন, হিট কাউন্টিংটা আপনি একসাথে হিট কাউন্টিং করতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস থাকে, আপনার হোস্টিং কেনা হলো, হোস্টিং কেনার পরে এখন যেটা করতে হবে আপনাকে এসএসএল সার্টিফিকেট কিনতে হবে। এসএসএল সার্টিফিকেটটা কেন, এটার ব্যাখ্যা হচ্ছে একটাই, এসএসএল সার্টিফিকেটটা আসলে কি করে, এটা আমার কেন লাগবে, আমার ওয়েবসাইটে কেন লাগবে। প্রত্যেকটা ই কমার্স সাইটে এসএসএল সার্টিফিকেট প্রয়োজন হয়। কেন? কারণ ওই ই কমার্স সাইটের যে পেমেন্ট গেটওয়ে থাকে, মানে যার মাধ্যম দিয়ে পেমেন্টটা হয়, আপনার ওয়েবসাইটের মাধ্যম দিয়ে পেমেন্টটা হয়, এই পেমেন্টের ইনফরমেশনটা যাতে সিকিউর থাকে, এনক্রিপ্টেড থাকে, যাতে আপনার ক্রেডিট কার্ড নাম্বারস, ক্রেডিট কার্ড ডেটা, আপনার ওয়েবসাইট দিয়ে যে ট্রানজ্যাকশন হচ্ছে এই ট্রানজ্যাকশন ডেটাটা যাতে হ্যাকিং না হয়, এই তথ্য যাতে কারো কাছে না চলে যায়, এর জন্য আপনাকে এসএসএল সার্টিফিকেট কিনতে হয়। এটার জন্য একটা বাজেট, হোস্টিংয়ের বাজেটটা আপনাদেরকে বলি। হোস্টিংয়ের বাজেটটা হচ্ছে আপনার 2 থেকে 2,500 টাকা আপনার হোস্টিং বাজেটটা পড়বে। আর এটা অনেক সময় প্যাকেজ থাকে যে 1 বছরে কিনলে এই বছরে কম, পরবর্তী বছর থেকে একটু বেশি, এরকম থাকতে পারে। 2 থেকে 2,500 টাকা আপনার 20 জিবি হোস্টিং পড়বে, এসএসডি হোস্টিং, পিওর এসএসডি হোস্টিং। আর এসএসএল সার্টিফিকেটের কথা যেটা বললাম, এটা আপনার লাগবে। কেন লাগবে জানেন? আমি যখন আপনার ওয়েবসাইট, ধরুন আমি একজন কাস্টমার, আপনার ওয়েবসাইট থেকে যখন আমি একটা প্রোডাক্ট পারচেস করব, তখন আমাকে ক্রেডিট কার্ড দিয়ে করতে হবে, অথবা আমার বিকাশ নাম্বার দিয়ে করতে হবে, অথবা আমার রকেট নাম্বার দিয়ে করতে হবে। এই যে তথ্যটা আমি দিচ্ছি আপনার ওয়েবসাইটে, এই তথ্যটা যখন পারচেস করব, তখন হয় কি, এর ব্যাক এন্ডের যে ট্রানজ্যাকশন সিস্টেমটা হয়, এই ট্রানজ্যাকশন সিস্টেমটা এনক্রিপ্টেড থাকে। এটা কেউ দেখতে, মানে এটা কেউ আসলে কোনো হ্যাকার বলেন বা আদার্স কোনো ক্র্যাকার বলেন, তারা ইনফরমেশনটাকে তারা ব্রেক করতে পারে না। হ্যাঁ, সো এটা অনেকটা সিকিউরড, মানে পুরোটাই সিকিউর, যার কারণে আসলে এসএসএল সার্টিফিকেটটা ইউজ করা হয় এই কারণে ই কমার্স সাইটগুলিতে। তো আমি যখন দেখব যে আপনার সাইটটা ইনসিকিউর, এসএসএল সার্টিফিকেট নাই, সাইট সিকিউরিটি নাই, তো আমি তখন চিন্তা করবো না, এখান থেকে তো কেনা যাবে না, এটা ফ্রড হতে পারে। এখানে যদি আমি আমার ক্রেডিট কার্ড ইনফরমেশন দিই, আমার ক্রেডিট কার্ড ইনফরমেশন চুরি হতে পারে, আমার পিন নাম্বার চুরি হতে পারে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যেতে পারে। সো এই চিন্তা করে আমি কিন্তু আপনার ওয়েবসাইট থেকে কিনবো না, তার মানে কি আপনার ওয়েবসাইটে কাস্টমার আসবে না। সো আপনার ওয়েবসাইটে কাস্টমার আসাতে হলে এই জিনিসগুলো আপনাকে আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এসএসএল সার্টিফিকেট যদি আপনি কিনেন কোনো হোস্টিং কোম্পানির কাছ থেকে, এটা 1 বছরের জন্য পড়বে 12 থেকে 1500 টাকা। তো আমরা ম্যাক্সিমাম একটা লিমিট ধরে রাখছি 1500 টাকা। এরপর আসেন সাইট সিকিউরিটি, প্রফেশনাল সাইট সিকিউরিটি। সাইট সিকিউরিটির কাজ কি? সাইট সিকিউরিটির কাজ হচ্ছে, আপনি এই যে টেমপ্লেট ইউজ করছেন, একটা টেমপ্লেট কেনা, টেমপ্লেট ধরেন আপনি ইউজ করবেন, এই টেমপ্লেটের মধ্যে কোনো ব্যাড কোডিং আছে কিনা, কোনো ব্যাকডোর আছে কিনা, কোডিংয়ের মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, এগুলি চেক করে, অলওয়েজ চেক করে। এরপরে আদার্স বাইরে থেকে যাতে আপনার সাইটে কোনো ধরনের অ্যাটাক যাতে না হয়, এসকিউএল ইনজেক্ট যাতে না হয় ডেটাবেজে, ক্রস সাইট স্ক্রিপ্টিং যেটাকে আমরা বলি, ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাটাক। এই ধরনের আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি যাতে আপনার ওয়েবসাইটে না হয়, এটার জন্য সাইট সিকিউরিটি আমাদেরকে ইউজ করতে হয়। এটার কাজ হচ্ছে আপনার প্রতিনিয়তই আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন, এই কন্টেন্টগুলো সে চেক করে, ডেটাবেস চেক করে, এটার মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, আপনার কন্টেন্টের মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, এগুলি 24 আওয়ার্স সে অটোমেটিক স্ক্যান করে। ঠিক আছে, স্ক্যান করে আপনাকে একটা রেজাল্ট দেবে যে ইউর সাইট ইজ সিকিউরড বা ইউর সাইট ইজ ফ্রি। তো এই জিনিসগুলি, এই সাইট সিকিউরিটিটা আপনার লাগবে। এরপরে আসেন একটা ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট। ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট খুব বেশি না, এটা বাংলাদেশ টাকায় 5 থেকে 5,500 টাকার মধ্যে একটা ভালো ই কমার্স টেমপ্লেট পাওয়া যায়। এরপরে আসেন পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে হচ্ছে 2 ধরনের আছে, একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে, একটা হচ্ছে অটোমেটিক। অটোমেটিক হচ্ছে থার্ড পার্টি কোনো পেমেন্ট গেটওয়ে কোম্পানি প্রোভাইড করে, এটা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে। আর ম্যানুয়াল হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন আছে যেখানে বিকাশ, রকেট এবং আরেকটা সার্ভিস আছে যে নগদ, এই 3টা মার্চ করা যায়। সেখানে আপনার নাম্বার থাকবে, বিকাশ নাম্বার থাকবে, রকেট নাম্বার থাকবে, নগদের নাম্বার থাকবে। সো ক্লায়েন্ট যখন আপনার ওয়েবসাইট থেকে যখন পারচেস করবে, তখন সে
তার বিকাশ নাম্বারটা মানে আপনার পেমেন্টের অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনার এখানে রিকোয়েস্ট আসবে, আপনাকে পেমেন্ট সে পাঠিয়েছে কিনা, পেমেন্ট পাঠানোর পরে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, ওই আইডিটা সহই আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, ঠিক আছে। তো রিকোয়েস্ট যখন পাঠাবে তখন আপনি আপনার এখানে ব্যাক এন্ডের কন্ট্রোল প্যানেল থেকে দেখবেন যে আপনার ওখানে পেমেন্ট সে করেছে কিনা। যখন দেখবেন যে হ্যাঁ এই নাম্বারটা ঠিক আছে, তখন আপনি অ্যাপ্রুভ করলে দেন তখন তার পারচেসটা কমপ্লিট হবে, ঠিক আছে। আদারওয়াইজ ততক্ষণ পর্যন্ত এটা প্রসেসিং দেখাবে, প্রসেসিংয়ে থাকবে। তো দেন এটা হচ্ছে আপনার ম্যানুয়াল প্রসেস। আর অটোমেটিক প্রসেস হচ্ছে ওই কোম্পানি আপনাকে ওই কোম্পানি একটা প্লাগইন ডেভেলপ করেছে, যে প্লাগইনে ওর সার্ভারে এপিআই কোড নাম্বার থাকে, ইউজার নেম থাকবে এবং পাসওয়ার্ড থাকবে, এটা দিয়ে জাস্ট ইন্টিগ্রেশন করে দিবে, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। আর হয়তো ইন্টারনালি কিছু চেঞ্জেস থাকে সেগুলি। সেখানে যেটা হয়, সেখানে সমস্ত ধরনের ব্যাংকের কার্ড অ্যাকসেপ্ট করে, ভিসা বা ডেবিট কার্ড, তারপরে হচ্ছে মোবাইল ব্যাংকিং, সব ধরনের অ্যাকসেপ্ট করে, কার্ড অ্যাকসেপ্ট করে। সেখানে দিলে হয় যেটা, অটোমেটিক্যালি আপনার কিছু করতে হবে, অটোমেটিক্যালি তার কার্ড থেকে টাকা কেটে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে বিষয়টা হচ্ছে কিভাবে, যে এই ধরনের সার্ভিস নিতে গেলে আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স করতে হবে। হ্যাঁ, ট্রেড লাইসেন্স ছাড়া আপনি এই পেমেন্ট গেটওয়ে সার্ভিসটা পাবেন না, আপনাকে দিবে না। আবার আপনি যখন পেমেন্ট গেটওয়ে যখন করতে যাবেন, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে যদি আপনি ওই কোম্পানি কারণ থার্ড পার্টি কোম্পানির কাছ থেকে নেন, প্রোভাইডারদের কাছ থেকে নেন, সেখানে আপনাকে কিছু জিনিস সাবমিট করতে হয়, পেপারস। আপনার ভোটার আইডি কার্ড লাগে, আপনার কোম্পানির ট্রেড লাইসেন্সের কপি লাগে, ছবি লাগবে, আর হচ্ছে আপনার ট্যাক্সের টিন সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা লাগে, আর হচ্ছে আপনার ব্যাংকের অফিসিয়াল একটা ব্যাংক অ্যাকাউন্ট, মানে কোম্পানির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে, পার্সোনাল হলে হবে না কিন্তু, কোম্পানির নামে হতে হবে। এগুলি করতে গেলে আবার আপনার ট্রেড লাইসেন্স করতে হবে। তো দ্যাটস ওয়াই অনেকে আছে যে ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম কিছুদিন চালানোর পরে দেন তারপরে তার প্রয়োজন অনুযায়ী তখন সে অটোমেটিক পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেশন করে আর কি। আর ডেভেলপমেন্টের জন্য আপনার খরচ হয় 5 থেকে 8,000 টাকা বা 5 থেকে 10,000 টাকা, এটা ডিপেন্ড করে। যদি আপনি সিঙ্গেল কাউকে দিয়ে করান তাহলে পরে এটা অনেক কম খরচে করানো যায়, 5,000 টাকায় করানো যায়। যদি 2-3 জনকে দিয়ে করান এটা হতে পারে 10,000 টাকা। কোনো কোম্পানিকে দিয়ে করালে হতে পারে এটা 15,000 20,000 টাকা ডেভেলপমেন্ট, মানে আপনার কাজগুলি সবগুলি সে করে দিবে। তো এখানে দেখা গেছে যে উইদাউট অটোমেটিক পেমেন্ট গেট মানে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনার টোটাল একটা কমপ্লিট বেসিক লেভেলের কমপ্লিট একটা ই কমার্স করা যায় 25,000 টাকায় কমপ্লিট করা যায়, 20 থেকে 25 এর মধ্যে। আর যদি আপনি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে যদি আপনি করতে চান, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে, তাহলে আপনার সেখানে খরচ হবে 30 থেকে 35,000 টাকা খরচ হবে। হ্যাঁ, সো ট্রেড লাইসেন্সের জন্য মনে রাখবেন যে ট্রেড লাইসেন্সের জন্য একটা ফি আছে, সেটা 8 থেকে মনে হয় 10,000 টাকা, সেটা কিন্তু এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে। তো এটা হচ্ছে 20 থেকে 25,000 টাকা, এটা হচ্ছে আপনার অটোমেটিক পেমেন্ট গেটওয়ে ছাড়া, উইদাউট। আর উইথ অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আপনার লাগবে হচ্ছে 30 থেকে 35,000 টাকা প্লাস আপনার হচ্ছে 8 to 10,000 টাকা আপনার হচ্ছে ট্রেড লাইসেন্সের জন্য। তো মোট দেখা যায় যে 40-45,000 টাকা মতো চলে যায়। সো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার একটা ই কমার্স প্ল্যাটফর্ম দাঁড় করানোর সিম্পলি কিছু স্টেপ, যেই স্টেপগুলি আপনি যার কাছ থেকে ডেভেলপ করান না কেন, সে প্রফেশনাল হোক, সে সিঙ্গেল হোক, সে কোম্পানি হোক, এই জিনিসগুলি আপনার লাগবে। এগুলি ছাড়া আপনি ই কমার্স দাঁড় করাতে পারবেন। হ্যাঁ, আপনি যদি এখন বলেন যে না আমি SSL নিব না, আমি সাইট সিকিউরিটি নিব না, তাহলে এখানে আপনার কাস্টমার আসবে না। কেন আসবে না? কারণ আপনি তো কাস্টমার কাছ থেকে পেমেন্ট অ্যাকসেপ্ট করবেন কীভাবে? তাহলে আপনাকে ওই যে ম্যানুয়াল বিকাশ দিয়ে করতে হবে। ম্যানুয়াল বিকাশ দিয়ে করলে আপনার যদি ম্যানুয়াল বিকাশ সিস্টেম করেন তাহলে আপনার SSLও লাগবে না, আর আপনার হচ্ছে সাইট সিকিউরিটিও লাগবে না। কিন্তু যে কোনো সময় আপনার সাইট ডাউন হতে পারে, হ্যাক হতে পারে, অ্যাটাক হতে পারে, সো এটা তখন আপনি প্রোটেক্ট করতে পারবেন না, ঠিক আছে। আর এগুলি থাকলে আপনি কিছুটা হলেও এটা অনেক প্রোটেক্ট হয় এবং আপনার এখানে কাস্টমার আসে যে না এই প্ল্যাটফর্মটা সিকিউর অ্যাটলিস্ট, সো এখানে আমি ট্রানজ্যাকশন করতে পারি, যে কোনোভাবে ট্রানজ্যাকশন করতে পারি। তো এই হলো আপনাদের ই কমার্সের দ্বিতীয় পর্ব হচ্ছে ফুল
সলিউশন যে কিভাবে এই কমার্সটা করা যায়। আসলে আমি ওয়ার্ডপ্রেসের কথা এই কারণে বললাম, কারণ এখন সবাই অনেকেই ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করছে, কাস্টম খুবই কম, আর কাস্টমে প্রচুর পয়সা খরচ হয়, সত্যি কথা যেটা, ইনভেস্ট অনেক বেশি করতে হয় এবং টাইমও অনেক বেশি লাগে। আর এই ধরনের আমি যে ই কমার্সের সলিউশনের কথা বললাম, এটা ম্যাক্সিমাম যদি একজনকে দিয়ে ডেভেলপ করেন, ইট উইল টেক আপ টু 10 to 15 days, এর বেশি লাগে না নর্মালি। আর এটার পরে যেটা করতে হয় যে অনেকে আছে 7 দিন, অনেকে আছে 15 দিন, অনেকে আছে 10 দিন, একটা ট্রেনিং সেশন করাই দেয়। মানে যে ক্লায়েন্ট তাকে ট্রেনিং করাই দিবে যে কিভাবে প্রোডাক্ট পিকচারগুলো আপলোড করতে হয়, কিভাবে প্রাইস দিতে হয়, কিভাবে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলি ইনপুট দিতে হয়। সেখানে আসলে অনেক ভ্যারিয়েশন আছে, কালার ভ্যারিয়েশন আছে। সো এগুলি কিভাবে সেট করতে হয়, হ্যাঁ প্রোডাক্ট ভ্যারিয়েশন থাকে, এগুলি কিভাবে সেট করতে হয়, কিভাবে সেল দিতে হয়। সো এই জিনিসগুলি তারা ট্রেনিংয়ের সময় দেখিয়ে দেয় আর কি। দেন তারপরে যে ক্লায়েন্ট সে নিজে এগুলি করতে পারে। আর প্রত্যেকটা ই কমার্স প্ল্যাটফর্ম, আপনার ওয়ার্ডপ্রেস ই কমার্স প্ল্যাটফর্ম কিন্তু রেসপন্সিভ, মানে আপনি যে ডিভাইস থেকেই দেখেন না কেন, এটা খুব সুন্দরভাবে ওই ডিভাইসের আকারেই আপনার আসবে, মানে এটা রেসপন্সিভ বলা হয়। তো যার কারণে আসলে খুব একটা বেশি কঠিন না এই ধরনের প্ল্যাটফর্ম রেডি করতে। তো এই দ্বিতীয় পর্বে আমাদের এটাই ছিল যে এই ধরনের ই কমার্স প্ল্যাটফর্ম দাঁড় করাতে আসলে কেমন বাজেট লাগে। ভেরি সিম্পল, আর খুব কম বাজেট বলা যায় এটা। এই কম বাজেটের মধ্যে আপনি একটা বেসিক লেভেলের ই কমার্স দাঁড় করাতে পারবেন। আর কিছু সিকিউরিটি জিনিস আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আপনার সাইটে, আপনার কাস্টমারকে আকর্ষণ করার জন্য। অ্যাকচুয়ালি আকর্ষণ বলতে আসলে কাস্টমার তো দেখবেই যে এই ধরনের ওয়েবসাইটে আমি ট্রানজ্যাকশন করবো কিনা, সাইটটা সিকিউর আছে কিনা। সো আপনাকে আসলে এই চিন্তা করতে হবে। এই হলো আমাদের দ্বিতীয় পর্ব ই কমার্স নিয়ে। আরও আমাদের আগামী পর্বে আরও অনেক কিছু থাকবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে লিখতে পারেন, আমাদের চ্যানেলে আপনারা কমেন্টস করতে পারেন, আমাদেরকে মেল পাঠাতে পারেন info@itechlearning.tech। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.itechlearning.tech। আমাদের ফেসবুক পেজ হচ্ছে itechlearning.official। আপনারা এখানে আমাদেরকে ইনফরমেশন পাঠাতে পারেন। আপনাদের কোনো কোয়েরি থাকলে, কোনো কিছু জানার থাকলে ই কমার্স নিয়ে, আমাদেরকে আপনারা মেলে জানাতে পারেন, বা আমাদের পেজে আপনারা কমেন্টস করতে পারেন, আমাদের পেজে মেসেজ দিতে পারেন। ভালো থাকবেন সবাই।